এবার আমরা ইউনিট 2 এর যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে কম্প্রিহেনশনের এমসিকিউ কোয়েশ্চেন। The cat rubs himself against the legs of the family members and noisily. চারটে অপশন আছে, পার্স, হাউলস, বার্কস, মিউজ। তাহলে উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার 1, পার্স। বিয়েটা দেখো, the tears of rage and pain in his eyes, the guest affects to be very much amused. উত্তর হবে এক একটা, amused। সিয়ার দাগে দেখো, দি গেস্ট হ্যান্ডস ডাউন দি ক্যাট এ বিট অফ, যে অপশনগুলো আছে তার মধ্যে উত্তর হবে তিনেরটা, ফিস। ঠিক আছে, এবারে সব 5-এর দাগের যে কোয়েশ্চেনগুলো, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তথ্য নিয়ে এই চার্টটা ভর্তি করতে হবে। দি গেস্ট কলস দি ক্যাট, কি বলেছিল গেস্ট ক্যাটকে? পুয়োর পুষি, পুয়োর পুষি, এই কথাগুলো বলেছিল। তাহলে ওটা পুয়োর পুষি, পুয়োর পুষি। বিয়েটা দেখো, পার্ট অফ দি গেস্টস বডি দ্যাট দি ক্যাট রেক্স, তাহলে উত্তর হবে লেগ। ঠিক আছে, দি থিং ফ্রম হুইচ দি ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্ট্যান্স, কোন জিনিস থেকে বিড়াল নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল? তাহলে বুট অফ দি গেস্ট। ঠিক আছে, এবার 6-এর দাগেরগুলো দেখো, এগুলো কমপ্লিট সেন্টেন্সে উত্তর করতে হবে। When does the cat make an appearance to get his share of food? বিড়াল কখন একটি ভাব নিয়েছিল বা ভাব এরকম একটি ভাব করেছিল যে তার খাবারের ভাগ চাই, কখন? উত্তরটা প্রথম লাইনেই আছে, when the family sits down to tea the cat puts in an appearance to get his share। ঠিক আছে, এবার নাম্বার বি দেখো, হু ইজ দি ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, কার প্রতি ক্যাট বিশেষ করে খুবই ভদ্র আচরণ করেছিল? তাহলে উত্তর হবে দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট। ঠিক আছে, এবার সিয়ারটা দেখো, হাউ ডাজ দি ক্যাট রিসিভ দি বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দি গেস্ট। তাহলে উত্তরটা এইরকমভাবে লিখবো আমরা, দি ক্যাট রিসিভস দি বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দি গেস্ট জিঞ্জারলি। অর্থাৎ আমরা অন্যভাবেও বলতে পারি, দি ক্যাট রিসিভস দি বিস অফ ফিট, দি ক্যাট রিসিভস দি বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দি গেস্ট কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ। ইউনিট 2-র কোয়েশ্চেনগুলো আলোচনা হলো, এরপর আমরা ইউনিট 3-তে চলে যাব। তোমরা বই নাও, ইউনিট 3 পড়ছি আমরা। দেখো, when the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. পরিবারের লোকরা যখন চা খাওয়া শেষ করলো এবং ফায়ার প্লেসের চারদিকে সবাই মিলে বসলো, বিকজ ইট ইজ এ কোল্ড কান্ট্রি অ্যান্ড ইন দি কোল্ড কান্ট্রি দেয়ার ইজ এ ফায়ার প্লেস ইন এভরি হাউস। পরিবারের সদস্যরা চারদিকে বসে টু গেট দেম সেলভস ওয়ার্ম, নিজেদেরকে উত্তপ্ত করা বা গরম করার জন্যে। তো তখন বিড়াল কিন্তু ওদের কাছ থেকে বেরিয়ে গেল। কোথায় গেল? কি বলছেন লেখক? ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। এরপরেই একটা বিড়ালের আসল যে জীবন সেটা শুরু হবে। এতক্ষণ সে ঘরের মধ্যে ছিল, তার জীবন একরকম, এবার সে ঘরের বাইরে গেল, পরিবেশের মধ্যে তার নিজের রাজত্বে সে গেল এবং সেখানে তার জীবন অন্যরকম। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সন্টার্স কথাটার মানে হলো ওয়ার্কস ইন এ রিল্যাক্সড ম্যানার, খুবই হেলতে দুলতে কেয়ারলেসলি সে বেরিয়ে গেল তার নিজস্ব ব্যাকইয়ার্ড বা পিছনের অঞ্চলে, বাড়ির পিছনের অঞ্চলে। স্প্রিংস টু দি টপ অফ দি ফেন্স, তারপর সে যে প্রাচীর ছিল সেই প্রাচীরের ওপরে স্প্রিংয়ের মতো লাফিয়ে গেল। আসলে দি ক্যাট ইজ এ গুড জাম্পার, সে ভালো লাফাতে পারে এবং প্রাচীরের উপরে সে লাফিয়ে গেল। ড্রপস লাইটলি ডাউন টু দি আদার সাইড, এবং খুব হালকাভাবে প্রাচীরের অন্য দিকে সে লাফিয়ে নেমে পড়ল। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি সেট। এই ট্রটস অ্যাক্রস এটা চতুষ্পদী যে প্রাণী, যাদেরকে আমরা কোয়াড্রুপেড বলি। আমরা হলাম বাইপেড, আমরা দু পায়ে ভর করে হাঁটি, কিন্তু যাদের 4টি পা আছে তারা 4টে পায়ে ভর করে হাঁটবে এবং তাদেরকে বলা হয় কোয়াড্রুপেড। তো ক্যাট ওই যেমন ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি, ক্যাটও ওদের মতো একটি চতুষ্পদ প্রাণী, সুতরাং তার এই হাঁটাকে বলা হয় ট্রটস। তো সে হেঁটে গেল অ্যান্ড স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি সেড,
এবং একটা এমটি সেট বা খালি সেট বা একটা ঘেরা জায়গা, তার ছাদটাও সে পেরিয়ে গেল। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক। লক্ষ্য করে দেখো, দি ক্যারেক্টার অফ দি ক্যাট চেঞ্জেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়ালের চরিত্র ক্রমশ বদলে যাচ্ছে। দিনের বেলা দেখেছিলাম ভেরি লেজি, স্লিফি, খুব দুর্বল, খুবই লেজি বা অলস, ঘুম ঘুম ভাব, সব সময় একটা অলসভাবে সময় কাটায়। কিন্তু এখন ধরো তার মুভমেন্ট, তার যে হাঁটাচলা হয়ে গেল খুব লাইট, অর্থাৎ গ্রেসফুল, একবারে রাজার মতো সে হাঁটছে, প্যান্থার লাইক, চিতাবাঘের মতো। ফাস্ট অ্যান্ড ফেরোসাস অ্যানিমাল চিতাবাঘ, তার বিড়ালের হাঁটাটা একটা চিতাবাঘের মতো। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এবং সে একবার এদিক তাকায় এবং সে শব্দহীনভাবে এগিয়ে চলে, কোনো শব্দ করে না, অর্থাৎ শিকারের সন্ধানে আছে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। কেন এদিক সেদিক সে শব্দহীনভাবে যাতায়াত করে বা হাঁটে? কারণ তার অনেক শত্রু আছে। সেই শত্রু কারা? দি ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুররা এবং তোমাদের মতো ছোটো ছোটো ছেলেরা, যারা হাতের কাছে পাথর টাথর পেলে বিড়ালের দিকে ছুঁড়ে মারবে। তো বিড়াল জানে যে ওই বাচ্চা ছেলেদের হাতে পাথর থাকলে তার পক্ষে বিপজ্জনক, সুতরাং সে খুব শব্দ না করে নিঃশব্দে সে চুপি চুপি হেঁটে চলে। অন টপ অফ দি সেট দি ক্যাট আর্চেস হিজ ব্যাক। ওই শেড বা যে ঘেরা জায়গাটা, তার যে ছাদেতে যখন সে গেল, সে তার শরীরটাকে একটু আড়মোড়া ভেঙে নিল, অর্থাৎ বেন্ড দি বডি লাইক অ্যান আর্চ, একটা আর্চের মতো করে শরীরটাকে সে বেন্ড করলো বা বাঁকিয়ে নিল। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দি সফট বার্ক অফ দি ওল্ড রুফ। সম্ভবত সেই ছাদটা কাঠের তৈরি ছিল, সেই কাঠের তৈরি ছাদে তার যে নখগুলো সেগুলো সে বেশ ভালো করে আঁচড়ে নিল ছাদের ওপরের নরম যে বার্ক বা ছাল সেই অংশে। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে নিজেকে একটু প্রসারিত করে নিল, দেখতে চাইল যে তার প্রত্যেকটা পেশি সচল আছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। তারপর তার যে পায়ের থাবা, সেই থাবার কাছাকাছি মাথাটা একটু নিচু করে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। সে তার যে প্রিয়জন, কিন্ড্রেড মিনস নিয়ার ওয়ান্স, তার যে প্রিয়জন তাদের উদ্দেশ্যে একটা ডাক ছাড়লো যে আই অ্যাম হিয়ার, ইউ মে কাম নাও, যে আমি চলে এসেছি, তোমরা সবাই এসো। প্রিয়জনদের উদ্দেশ্যে সে ডাক ছাড়লো। বিফোর লং দে কাম, খুব তাড়াতাড়ি তারা চলে এলো। গ্লাইডিং, মুভিং ভেরি সুইফটলি, খুব দ্রুত তারা মুভ করে, অলমোস্ট ফ্লাইং, প্রায় উড়ে আসার মতো তারা চলে এলো। গ্রেসফুল, খুব উদ্ধতভাবে। শ্যাডোজ, একবারে ছায়ার মতো প্রচণ্ড দ্রুতগতিতে তারা এসে হাজির হলো। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স। দেখো লেখক বলছেন, এখন আর তারা কোনো মিক বা কোনো দুর্বল কাওয়ার্ডিস, কোনো কাপুরুষ ভীতু কোনো প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো ওয়ার মিভিং ফর ফিশ অ্যান্ড মিল্ক। যারা কিনা 1 ঘন্টা আগে দুধ এবং ফিশ বা মাছের জন্য মিউ মিউ করছিল। তাহলে ক্যাটের চরিত্র কিন্তু বদলে গেছে। দিনের বেলায় তাদের চরিত্র থাকে একরকম, রাত্রেবেলায় কিন্তু সম্পূর্ণ অন্যরকম। দে আর নাও গ্রেম ফাইটার্স। এখন তারা খুব ভয়ানক লড়াকু প্রাণী। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়ার্স। ভেবে দেখো তো, তোমরা তোমাদের জীবন থেকে কতটুকু আনন্দ বা তৃপ্তি পেতে পারো তোমাদের কাজ করে। মনে হয় বিড়াল তার থেকে অনেক বেশি তৃপ্তি বা আনন্দ লাভ করে তার জীবন থেকে। অ্যান্ড দি স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা যে খেলে বা যে ফান করে, যে মজা করে, তার মধ্যেও তাদের অনেক আনন্দ আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দি সাবারবান ব্যাকইয়ার্ড। যখন তারা একটু বয়স হয়ে যায়, তারা ওই খেলাধুলার জন্যে, মজা করার জন্যে সাবারবান বা শহরতলির ব্যাকইয়ার্ডগুলোতে বা অলিগলিতে চলে যায়। কারণ কি? দিজ ব্যাকইয়ার্ডস আর ডাল টু আস। এই ব্যাকইয়ার্ডগুলো আমাদের কাছে খুবই ডাল, খুবই ম্যারম্যারে, খুবই বিবর্ণ। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস। কিন্তু বিড়ালের কাছে এগুলো ভীষণ রকমভাবেই খুব প্রিয়, কারণ এগুলো হান্টিং গ্রাউন্ডস, তাদের শিকারের জায়গা। হয়তো প্রচুর তারা মাইস বা ইঁদুর ওখানে খুঁজে পায়। হোয়ার দে হ্যাভ মোর গ্যাল্যান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। কিং আর্থার্স নাইটস তোমরা শুনে থাকবে, ইংল্যান্ডের বিখ্যাত রাজা কিং আর্থার, তার কিছু বীরপুরুষ সৈনিক ছিল। তারা তাদের বীরত্বের জন্য খুবই বিখ্যাত, এবং দেয়ার নেমস আর রিটেন ইন দি পেজেস অফ হিস্ট্রি। এতই তাদের বীরত্ব ছিল।
সেই তাদের যা বীরত্ব ছিল, এখন এই বিড়ালদের বীরত্ব কোনো অংশেই কম নয়, কিং আর্থারের সৈনিকদের বীরত্বের মতোই। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. কখনো কখনো বিড়ালদের একটা ব্লেম দেওয়া হয়, একটা দোষারোপ করা হয় যে তারা মানুষকে যতটা না ভালোবাসে, যে বাড়িটা তারা বাস করে সেই বাড়িটাকে তারা বেশি ভালোবাসে। সেই জন্য আমরা দেখো একটা কথা বলে থাকি, ডগস আর ফেথফুল অ্যানিম্যালস। তোমার বাড়িতে যদি পোষা কুকুর থাকে, ইফ ইউ লিভ দ্য হাউস ইট উইল অলসো লিভ অ্যান্ড গো উইথ ইউ, তোমার সঙ্গে সেই কুকুরটাও চলে যাবে। বাট ক্যাটস নর্মালি ডু নট লিভ দি হাউস, কিন্তু সাধারণত বিড়াল বাড়ি ছেড়ে যায় না। বাড়ির বাসিন্দা বাড়ি থেকে হয়তো চলে গেল, কিন্তু দি ক্যাটস রিমেন ইন দি হাউস, সে কিন্তু বাড়ির মধ্যেই থেকে যায়, তারা বাড়ির মধ্যেই থেকে যায়। ন্যাচারালি দি ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। খুব স্বাভাবিকভাবেই বিড়াল কিন্তু তার নিজের দেশ বা নিজের বাড়ি, যে বাড়িটা সে এতদিন আছে, সেটা সে ছেড়ে যেতে চায় না। তার কিছু কারণ আছে। দি ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, কী করে যাবে, এখানেই তো তার সমস্ত বন্ধুরা রয়েছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং এই অঞ্চলের সমস্ত অলি গলি, সমস্ত বাড়ির কিচেন, সব কিছু তার জানা, যেখান থেকে সে খাদ্য সংগ্রহ করতে পারবে। সুতরাং এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, যদি হি ইজ বার্ড ফ্রম হিজ নেটিভ ল্যান্ড, তার নেটিভ ল্যান্ড থেকে যদি সে বিতাড়িত হয়, যদি সে নির্বাসিত হয়, তাহলে নতুন যে জায়গায় সে যাবে সেখানে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। তাকে তো নতুন জিওগ্রাফি বা ভূগোল শিখতে হবে, অলিগলিকে চিনতে হবে, রান্নাঘরটাকে বুঝতে হবে, খাবারের স্টোর কোথায় সেটাকে জানতে হবে। তার জীবনধারণ খুবই দুর্বিষহ হবে প্রথমের দিকে সেই নতুন বাড়িতে। সো হোয়েন দি ফ্যামিলি মুভস, সুতরাং পরিবার যখন মুভ করে বা পরিবার যখন চলে যায়, দি ক্যাট ইফ অ্যালাউড, যদি ক্যাটকে তারা সঙ্গে করে না নিয়ে যায়, অর্থাৎ যদি অপশন দেওয়া হয় যে তুমি যেতেও পারো বা নাও পারো, যদি ক্যাটকে অ্যালাউড করা হয় বা তাকে থাকার অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দি ওল্ড হাউস, বিড়াল কিন্তু পুরনো বাড়িতেই থেকে যায়, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দি নিউ টেন্যান্টস, এবং নতুন যে ভাড়াটিয়ারে এলো, ওই বাড়িতে যারা নতুন বাসিন্দা এলো বসবাস করার জন্যে, তাদের সঙ্গে সে নিজেকে অ্যাটাচ করে নেয়, সংযুক্ত করে নেয়। হি উইল গিভ দেম দি প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। লেখক একটু মজা করে বলছেন যে বিড়াল, হি উইল গিভ দেম দি প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাদেরকে এই সুবিধাটা দেয় যে তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে মানিয়ে চলো, হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে। বিড়াল কিন্তু তার জীবনকে তার নিজের মতো করেই এনজয় করে। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট 3 পড়লাম। এরপর আমরা এক্সারসাইজগুলো করব এবং এরপরে যে অন্য গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স এবং রাইটিং স্কিল আছে সেগুলো নিয়ে আলোচনা করব।